ভেরিয়াস ডিসব্লগে স্বাগত। চলে এসেছি আরেকটি উপস্থাপনা নিয়ে। আদিম শুনছিলেন গল্পটি লাস্ট, তার পরবর্তী অংশ শুনুন। যতটুকুন পড়েছিলাম তার পরের অংশটা পড়ে শোনাচ্ছি। গল্পের নাম তো আদিম, আশাপূর্ণা দেবীর লেখা। আমার এই অদ্ভুত কল্পনার খবর পেয়ে তুমি কি হাসছ কস্তুরী? ভাবছ দিনের আলোয় কি অরণ্যে মর্মর ধ্বনি ওঠে না? ওঠে বই কি, ওঠে। সে ধ্বনি শাখাপত্রে বাতাসের লীলা চাপড়লে তখন কেউ ফিস ফিস করে কথা হয়ে ওঠে না। কস্তুরী, দিনের আলোয় তুমি যদি অরণ্যের জটিলতায় ঘুরে বেড়াতে চাও, তখন যে শব্দ তুমি শুনতে পাবে সে নিতান্তই তোমার নিজেরই পায়ের চাপে শুকনো পাতা গুড়িয়ে যাওয়ার শব্দ। তখন রহস্যহীন মৌন অরণ্য গম্ভীর মুখে চেয়ে থাকবে তোমার দিকে। সারা রাত্রির মাতামাতির ইতিহাস দেখতে পাবে না তার মুখের কোনো রেখায়। কস্তুরী, অরণ্যের এত কাছাকাছি কখনো থেকেছ তুমি, যেখান থেকে জানলা খুললেই বনের গন্ধ পাওয়া যায়? গভীর রাত্রে বিছানা থেকে উঠে এসে জানলায় দাঁড়িয়ে আবিষ্কার করেছ অরণ্য মর্মরের সত্যকার ইতিহাস? না না, নিশ্চয়ই তুমি এসব দেখোনি কস্তুরী, নিশ্চয়ই শোনোনি এসব। যদি শুনতে পেতে তাহলে পরীক্ষায় একটা বাড়তি ডিগ্রি আর কিছু পরিমাণ বেশি নম্বর আহরণের আশায় ইটকাঠের অরণ্যে মুখ বুঝে পড়ে থেকে অমন দুরূহ তপস্যায় মগ্ন থাকতে পারতে না। তোমার এই তপস্যাটা কি হাস্যকরই আজ লাগছে আমার কাছে। আকাঙ্ক্ষার পরিধি কত ছোট হয়ে গেছে আমাদের, ভাবলে তোমার বিস্ময় লাগে না কস্তুরী? করে হাসছ, কিন্তু সত্যি বলছি, কেন জানি না রোজ রাত হলেই এই অদ্ভুত কল্পনায় যেন পেয়ে বসে আমাকে। কি হাস্যকর লাগে নিজেদেরকে, কি তুচ্ছ লাগে দৈনন্দিন জীবন সংগ্রামের সহস্র খুঁটিনাটি। কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল এখানে। চিঠিতে খুলে লেখবার উপায় নেই, দেখা হলে বলবো। আমার মনে হয় হয়তো এ সমস্ত ঘটনারই প্রতিক্রিয়া। সত্যকার একটা পরীক্ষা না হলে। প্যাডটা উল্টে পাল্টে দেখে কস্তুরী, না, আর কোথাও কিছু লেখা নেই। নিশ্চয়ই রাত্রে লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিলেন কবি, তারপর ভোর না হতেই ছুটেছেন চাকরি বজায় রাখবার কঠোর তপস্যায়। মৃদু একটু হাসি ফুটে ওঠে কস্তুরীর ঠোঁটের কোণে। আহা বেচারা, ও কি জানতো 350 মাইল দূর থেকে হঠাৎ এসে পড়ে কস্তুরী ওর কাব্যির ওপর হানা দেবে। নিশ্চয়ই আবার আজ রাত্রে খাওয়া দাওয়া সেরে 2-4টে সিগারেট ধ্বংস করে নিয়ে মৌজ করে বসে অসমাপ্ত চিঠিখানা শেষ করতে করতে কথার জাল বুনে বুনে। মধুর রসের প্লাবন বইয়ে ফেলেও কস্তুরীকে ভাসিয়ে নেওয়া সম্ভব হয়নি বলেই বোধহয় এবারে অদ্ভুত রসের আমদানি করতে শুরু করেছে প্রদীপ। অরণ্য মর্মরের সত্যি ইতিহাস। রৌদ্রদগ্ধ বহিঃ প্রকৃতির দিকে একবার তাকিয়ে দেখে, আর একবার হেসে ওঠে কস্তুরী। আহা বেচারা রে, শক্তি সামর্থ্যওয়ালা এতখানি লম্বা চওড়া পুরুষ জাতটাকে বিরহ জিনিসটা কি কাবুই না করে ফেলে। তা নয়তো সমস্ত দিন খেটে খুটে এসে ইঞ্জিনিয়ার সাহেব কিনা মাঝরাতে জানলা খুলে জঙ্গলের দিকে তাকিয়ে বঞ্চিত আত্মাদের অতৃপ্ত হাহাকার শুনতে বসেন। মাথা খারাপ, কিন্তু ঘটে যাওয়া ঘটনাটা কি? ব্যাগটা চাপা দিয়ে রেখে ভ্যানিটি ব্যাগটা লুকতে লুকতে ঘরের বাইরে বেরিয়ে আসে কস্তুরী। বাচ্চা চাকরটাকে ডাক দিয়ে প্রশ্ন করে, ও হে বীরভদ্র, তোমার সাহেব কখন ফিরবেন জানো? পাহাড়ি ছেলেটার ভাগ্যে এমন একটি গরীয়সী প্রশ্নকারিণী কখনো জুটেছে কিনা সন্দেহ। তবে সে বিগলিত কৃতার্থে এক গাল হেসে ভাঙা বাংলায় যা বলে সেটা কস্তুরীর পক্ষে খুব হৃদয়গ্রাহী হয় না। সন্ধ্যার আগে প্রদীপের ফেরবার কোনো আশাই নেই নাকি। আর এখন সবে বেলা 11টা, অর্থাৎ কমপক্ষে এখনো ঘন্টা সাথেক একা থাকতে হবে কস্তুরীকে। ট্রেনে এলে এটি হতো না। যথারীতি খবর দিয়ে বেরিয়ে অধীর আগ্রহে স্টেশনে অপেক্ষমান প্রদীপের কাছে এসে নেমে পড়তে পারলেই হয়ে যেত।
অপ্রত্যাশিত সৌভাগ্যে দিশেহারা প্রদীপের সেই চেহারা কল্পনা করতে পারছে কস্তুরী। তার নিজেই বা সে কি কম কবিত্বটা করে বসেছে, যে ইচ্ছে হলো আকাশে উড়ে চলে এলো। হঠাৎ এসে পড়ার মজাটাই মনে রেখেছে, অসুবিধাটা ভেবে দেখেনি তো। এতক্ষণ কি করবে সে? স্নান আহার সেরে নিয়ে দিব্যি নিটোল একটি ঘুম দেবে? আরে ছি, অসম্ভব। তবে জুতোর চাপে শুকনো পাতা গুড়িয়ে গুড়িয়ে বেরিয়ে বেড়াবে বনের ধারে ধারে? রক্ষে করো বাবা। তাহলে প্রদীপের ঘর সংসার তছনছ করে নতুন করে গোছাতে বসবে? পুঁথিগত প্রাণ হলেও কস্তুরী যে গৃহিণীপনার অযোগ্য নয়, একথা প্রমাণ করে দেবে প্রদীপের কাছে। যাক, কে অকারণ কত খাটে, সংসার করতে যখন আসবে দেখিয়ে দেবে একেবারে। তবে কি ওর খাতাপত্র বই কাগজ তল্লাশ করবে বসে বসে? আর কি কি উদ্ভট পাগলামির নমুনা সংগ্রহ করতে পারা যায় তাই দেখতে। মজুরি পোষাবে না। সব থেকে ভালো যত ইচ্ছে আলিস্যি করে স্নানাহার পর্ব সেরে এই চাকরটার সঙ্গে গল্প জমানো। হোক না বালক মাত্র, তবু কৃতার্থ হয়ে যাবে সন্দেহ নেই। শিথিল ভঙ্গিতে খোপাটা খুলতে খুলতে কস্তুরী বলে ওঠে, খুলতে খুলতে ভ্রুভঙ্গি করে বলে, এই হাজারাম, তোর সাহেবের ঘরবাড়ি সব তো এক কথায় আমার হাতে ছেড়ে দিলি। বল দেখিনি আমি কে? আদারাম ঘাড় হেলিয়ে বলে, জানি মেম সাহেব। চমৎকার। কে তোকে বললো শুনি? কেউ বললো না, আমি বুঝেছি। বেশ করেছ, যাও এখন চানের জল দাও দেখি। তারপর তোদের এখানে কিছু খেতে টেতে পাওয়া যাবে তো? খুব, যতটা সম্ভব ঘাড় হেলিয়ে জবাব দেয় নানকুটা। ভারী আশ্বাসের সুর ছেলেটার কণ্ঠে। কস্তুরী হেসে ফেলে বলে, শুনে বাঁচলাম, তা কি খেতে দিবি? একবার জেনেই প্রাণ শীতল করে যায়। কি আছে তোদের ভাঁড়ারে? কথার সুখেই কথা কওয়া। খুশির পাত্র উপচে পড়লে এমনই হয় বোধহয়। পাহাড়ি ছেলেটা কস্তুরীর কৌতুক কথার অর্থ বুঝুক না বুঝুক, তবু উপযুক্ত শ্রোতার অভাবে ওর সামনেই নিজেকে ঝলসে তুলবে কস্তুরী। গানের সুরের মতো হেসে উঠবে অকারণ, গেয়ে উঠবে এক লাইন গান, কথা বলবে ছড়িয়ে ছিটিয়ে প্রয়োজনের অতিরিক্ত। প্রদীপ অনুপস্থিত, তবু সারা বাড়িতে তো তার উপস্থিতির বাতাস বইছে। এ বাড়ি কস্তুরীর, এ সংসারের ওপর যথেচ্ছ কর্তৃত্বের দাবি কস্তুরীর। ভাবতে কি অপূর্ব রোমাঞ্চ। সত্যি, বই খাতা নিয়ে তখন চলে এলেই হতো প্রদীপের সঙ্গে। নাই বা অনার্স নিত, নাই বা হতো ফার্স্ট ক্লাস ফার্স্ট। কি লাভ হবে তাতে? কি ক্ষতি হতো এ মেয়েটা যদি নাই দিত? প্রদীপ বেচারা না, কস্তুরী নিজেই বেচারি। খোলা চুল আঙুলে জড়াতে জড়াতে কস্তুরী হাস্যোজ্জ্বল মুখে বলেন, ওই এবার বল শুনি। ছেলেটা মহোৎসাহে জানায়, চাল ডাল আলু পেঁয়াজ ডিম মাখন ঘি আটা, কোনো বস্তুরই অভাব নেই সাহেবের বাড়ি ভাড়ায়। তবে যদি মেম সাহেবের মুরগির মাংস খাবার বাসনা থাকে, কিঞ্চিৎ সবুর করতে হবে। অবশ্যই বেশি দূর নয়, ছুটে গিয়ে ওই বনের ধারে মণিহারির বউকে খবর দিয়ে আসতে যা দেরি। মণিহারির বউ? সে আবার কে? সাধারণ কৌতূহলে প্রশ্ন করে কস্তুরী, কিন্তু উত্তর শুনে কৌতূহল আর সাধারণ থাকে না, ভয়ঙ্কর হয়ে ওঠে। আজ এই পর্যন্ত। শুনলেন আদিমের পরবর্তী অংশ, কন্টিনিউ হবে পরবর্তী ব্লগে। এই অংশটি কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টসটি অবশ্যই করবেন এবং লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন, দেখতে থাকুন, শুনতে থাকুন ভেরিয়াস ডিক্স ব্লগস। আপনাদের সঙ্গে আপনাদের কাছে।